বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্ত রূপে ছিলে সূর্যলোকে, ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘর অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে। গান বাজাচ্ছেন রহমান চৌধুরী। আজ ওনার জীবনের চরম আনন্দের দিন। ছেলে মেয়ে দুটোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। এক নতুন আনন্দের চিত্তে উন্মাদিত হচ্ছে ওনার। সাউন্ড বক্সে নিজের হাতে গান চালিয়েছেন তিনি। সকাল থেকে বাড়িটা লোকে লোকান্ন হয়ে আছে। তিনি আপন মনে বসে চা খাচ্ছেন। শর্মিলা চৌধুরী যন্ত্র মানবীর ন্যায় সব মেহমানদের অভ্যর্থনা জানাচ্ছেন, খাবারের তদারকি করছেন। ওনার ইচ্ছা ছিল একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে ঝামেলা মিটিয়ে ফেলা, কিন্তু রহমান চৌধুরীর ইচ্ছে তার মেয়েকে নিজের বাড়ি থেকে বিদায় দিবেন তিনি। কনে বিদায়ের পর্বটা শোক এবং সুখে কাটাতে চান। এক সময় শর্মিলা চৌধুরী বিরক্ত ভঙ্গিতে এসে বলেন, তোমার ছেলের বউ এত নাটক করছে কেন? রহমান চৌধুরী অবাক হয়ে বলেন, কি আশ্চর্য, তোর না আবার কি করলো? কি করেনি সেটা বলো। বিয়ে বাড়িতে এমন মুখ করে ঘুরে বেড়াচ্ছে যেন তার আজন্মের দুঃখ, চোখ জলে ভরপুর। একটু পর পর আড়ালে গিয়ে চোখ মুছছে। আত্মীয়রা সব বলা বলি করছে। ওরা ভাবছে বাড়ির বউকে আমরা অত্যাচার করেছি, নয়তো এমন করছে কেন? রহমান চৌধুরী খানিক সময় চুপ করে রইলেন, চায়ে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তা অত্যাচারের বাকি তো রাখনি কিছু। তাছাড়া স্বামী চলে যাবে এই দুঃখে মন খারাপ থাকতে পারে? শর্মিলা চৌধুরী ঝাঁঝালো স্বরে বললেন, মায়ের সে মাসির দরদ বেশি। আমার মেয়ের বিয়ে কই, আমি তো শোকে পাথর হয়ে যাচ্ছি না। আর যার সাথে আমার মেয়ের শুক্রে শুক্রে 8 দিন দেখা হয়নি, সে কেঁদে কেটে মরে যাচ্ছে। শোনো, ভালোবাসা জন্মাতে 8 দিন সময় লাগে না। তার প্রতি তার জন্মানোর সেটা প্রথম দেখাতেই জন্ম যায়। ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। অবশ্য তোমাকে এসব বলে লাভ নেই। মন নামক বস্তুটির উপস্থিত তোমার শরীরে নেই। অপমানে লাল হয়ে উঠল শর্মিলা চৌধুরীর মুখ। তিনি শুধুমাত্র অধ্যায়ের হুমকিতে তুন্নাকে মেনে নিয়েছেন। একমাত্র ছেলেটা বলেছে ওই মেয়েকে মেনে না নিলে বাড়ি ছেড়ে চলে যাবে। ছেলের সুখের থেকে আর কি গুরুত্বপূর্ণ হতে পারে? তবু তো উনি কম চেষ্টা করেনি ছেলেটাকে বোঝানোর, কিন্তু ও বুঝেনি। অগত্যা তিনি মেনে নিয়েছেন। ওই কালো মেয়েকে নিয়ে অধ্যায় যদি সুখী হতে পারে তবে ওনার আর কি বক্তব্য। কিন্তু এমনিতেই মেয়েটা কালো, তার উপর মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে। অসহ্য। শর্মিলা চৌধুরী চিবিয়ে চিবিয়ে বললেন, তোমার এত বাজে কথা শোনার সময় আমার নেই। তোমার ওই আদুরে পুত্রবধূকে বলো যাতে মুখটাকে একটু হাসি খুশি রাখে। সারাক্ষণ তো আমাবস্যা লেগেই আছে মুখে, যেন ওর মতো জনম দুঃখী বিশ্বভুবনে আর নেই। যত সব। বলেই গটগট করে হেঁটে চলে যান শর্মিলা চৌধুরী। রহমান চৌধুরী হাসেন। হাতি কাদায় পড়েছে, সারা জীবন স্ত্রীর ওই উদ্যোক্ত সহ্য করেছেন তিনি। দুটো বিপরীত স্বভাবের মানুষকে আল্লাহ কেন যে এক সূত্রে গেঁথে দেন, কেন যে ভালোবাসার বন্ধনে জড়ান, এখন একটা প্রশ্ন ভাবলেই অবাক লাগে। উনি কি কখনো শর্মিলা চৌধুরীকে ভালোবেসেছিলেন? হয়তো বেসেছিলেন, নয়তো দুটো সন্তান এলো কি করে? নাকি শুধু শরীরের টানেই ওদের জন্ম? শরীর শরীর ছুঁয়েছিল বলেই দুটা প্রাণ পৃথিবীতে এসেছে, নয়তো আর কি। কোনো দিন তো ওনার মন শর্মিলা চৌধুরীর মন
ছুঁতে পারেনি। সে বরাবর রকচটা, সে সব সময় দাম্ভিকতাপূর্ণ, যার কিছুটা স্বভাব পেয়েছে অধ্যায়। ছেলে মেয়ে দুটোকে নিজের মতো মানুষ না করতে পারার আক্ষেপ তো কুড়ে কুড়ে খায় শর্মিলাকে। দুজনেই অসুখী, অথচ কেটে গেল জীবন। এই শহরে এমন হাজারো দম্পতি বাস করে যাদের মনের মিল হয় না, শুধুমাত্র শরীর বা সন্তানের টানে কাটিয়ে দেয় একটা জন্ম। রহমান চৌধুরীও কাটিয়ে দিবেন, শুধু নিজের দুটো সন্তানকে সুখী দেখার ইচ্ছা এখন কেবল। তারা সুখী হলেই রহমান চৌধুরী সুখী হবেন। রহমান চৌধুরী গান বন্ধ করে দিলেন, অতঃপর উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন শাম্মীর ঘরের দিকে। দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজা ফিরানো, উপযুক্ত মেয়ের ঘরে আসাটা কেমন যেন অস্বস্তির। তিনি গলা খাকারি দিয়ে ডাকলেন, মা সম্মি। শাম্মী ঘুমাচ্ছে, জবাব দিল তুন্না। সকাল সকাল উঠে গোসল করে নিয়েছে সে। সারা দিন বিয়ে বাড়ির ঝামেলা, গোসল করা হয়ে উঠবে না। গোসল করে সাদা রঙের একটা জর্জেট শাড়ি পরেছে সে। শাড়ির জমিনে সোনালি রঙের স্টোন বসানো, পাড়ে মোটা লেস। সে শুনেছে স্বামীর মৃত্যুর পর মেয়েরা নাকি সাদা শাড়ি পরে। আজ তো একটা সম্পর্কের মৃত্যু ঘটবে, সেই হিসেবেই সে বিধবা। সাদা শাড়ি তার বহিঃপ্রকাশ। শাড়ি পরে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিল তুন্না। কেউ যেন না ভাবে শোকে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। কপালে লাগায় ছোট্ট কালো টিপ, ঘন কালো কাজল, চোখের পাপড়িগুলো পিটপিট করে চিরুনি চালালো চুলে। লম্বা চুলে চিরুনি চালাতে গিয়ে স্মরণ হলো রাতের ঘটনাটা। লোকটা তাকে কি জঘন্যভাবে অপমাননা করলো। বলে কি না, আমার বিয়ের কথা শুনে তোমার বুঝি খুব দুঃখ হচ্ছে? তুন্না কি তেমন মেয়ে? ভাঙবে তবুও মস্কাবে না। নিজের চোখের জল সন্তর্পণে মুছে নিয়ে সে কাট কাট গলায় জবাব দিল, আমার কেন দুঃখ হবে? হচ্ছেই তো, এই জন্য আড়ালে বসে কাঁদছো, একা একা কথা বলছো। তুন্না ঠোঁট বাঁকিয়ে হাসে, প্রমাণ করতে চায় তার খুশি। অধ্যায় চৌধুরী তা দেখে নিজেও হেসেছিল, কিন্তু সেই হাসিটা কি তাচ্ছিল্যের? লোকটা কি বুঝতে পারে তুন্নার দুঃখ? তবে কেন এমন করছে? তুন্না নিজের ভাবনা ঝেড়ে ফেলে জবাব দিল, আমি মোটেও কাঁদছি না। অধ্যায় ডান হাতের তর্জনী আঙ্গুল ঠেকায় তুন্নার গালে। আকস্মিক স্পর্শে চোখ বন্ধ করে ফেলে তুন্না। অধ্যায় হাসে আবার, তর্জনী আঙ্গুলের পানিটুকু নিয়ে তুড়ি মেরে ছুঁড়ে ফেলে। এরপর হিসিয়ে বলে, এইটুকু স্পর্শে কাবু হয়ে গেলে প্রিয়? রাতে যখন গভীরভাবে ছুঁয়ে দেব তখন কি করবে? লজ্জায় তো তখন মরে যাবে। আর হ্যাঁ, শোনো মেয়ে, তোমাকে লজ্জা দিতে আমার ভালো লাগে ভীষণ। তুন্না অবুঝ, তুন্না বোকা, অত্যাধিক সরল। নয়তো এমন কথা শোনার পরও কি তার আসল বিষয় বোধগম্য হতে সময় লাগার কথা? তবুও সময় লাগলো তার। সে অবুঝের মতো চোখ খুলে ফ্যাল ফ্যাল দৃষ্টি ফেলল অধ্যায়ের মুখের ওপর। প্রশ্ন করার ভঙ্গিতে শুধালো, বুঝিনি, কি বলতে চাইছেন? অধ্যায় প্রবলিত শ্বাস ছাড়ে, তুন্নার মুখের দিকে তাকিয়ে থাকে নির্মেষ। অনেকটা সময় পরে শুধায়, কি বলতে চাইছি কাল বলবো। এতটুকুই। এরপর কাল কি বলবে এই চিন্তা করতে করতে কেটে গেল দীর্ঘ রজনী। তুন্না এখনো চিন্তিত। লোকটা এখনো হেয়ালি করছে কেন? এত হেয়ালি কিসের? আরও কোনো যন্ত্রণার আয়োজন করেছে সে? এত যন্ত্রণা দেওয়ার পরও বুঝি শিক্ষা হয়নি? বাজে লোক। তুন্না ভেজা চুলে ভাবতে ভাবতে চিরুনি চালাচ্ছিল। এমন সময় এলেন রহমান চৌধুরী। তুন্না গলা শুনেই বুঝেছেন। সে একবার তাকালো শাম্মীর দিকে। কম্বল গায়ে দিয়ে মাথা মুড়িয়ে শুয়ে আছে সে। তুন্না বলল, আসুন বাবা। রহমান চৌধুরী বিব্রত মুখে ঘরে ঢুকলেন। তুন্নাকে দেখে মুগ্ধ হলেন তিনি। কে বলে এই মেয়ে অসুন্দরী? কি চমৎকার তার চোখ, কি অপরূপ রূপ লাবণ্য! অথচ এই রূপ দেখার চোখ শর্মিলার নেই। কুলাঙ্গার পুত্র অধ্যায়েরও ছিল না। এখন সুদৃষ্টি হয়েছে। তিনি স্নান মুখে একবার তাকালেন শাম্মীর দিকে। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। আজ যে তার বিয়ে, সে কথা কি সে জানে না? বাত আসর বিয়ে, এখন বাজছে সকাল 10টা।
বিয়ে বাড়িতে হইচই শুরু হয়েছে। তিনি মাথার কাছটায় বসে ডাকলেন। সম্মি, এই সম্মি, শাম্মী সাড়া দিল না। তিনি তুন্নার দিকে তাকিয়ে শুধালেন। এখানে উঠছে না কেন? তুন্না হেসে বলল। সারা রাত ঘুমোতে পারিনি, ভোর রাতের দিকে ঘুমিয়েছে। রহমান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন। বিয়ের দিন এতে ঘুমাই কেউ? তুন্না জবাব দিল না। মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাবা এসেছে মেয়ের সাথে দুটো আলাপ করতে। সে বলল। আপনি ডাকুন বাবা, আমি যাই, 1 কাপ চা খাবো, আপনি খাবেন? রহমান চৌধুরী মাথার দুপাশে নাড়িয়ে অসম্মতি জানালেন। তিনি পরম মমতায় ডাকলেন। মা, মা উঠো। তুন্নার কেন যেন চোখের জল চলে এলো। এমন করে তাকেও তো কেউ ডাকতো। বাবা এখন আর ডাকে না। তার বাবা মা কেউ নেই, সে এতিম। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো তার। সে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে নেমে সে দেখলো রান্নাঘরে অনেক লোকের ভিড়। বিয়ে বাড়িতে সকলেই কিছু না কিছু নিয়েই ব্যস্ত। সে কি করবে? এত লোকের মাঝে কার কাছেই বা চা চাইবে, বা নিজে কি করে চা করে খাবে বুঝতে পারছে না। কিন্তু চা না খেলেও যে মাথা ব্যথা করবে, সে ভাবতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় শর্মিলা চৌধুরী এসে ওর হাত চেপে ধরল। তুন্না চমকে সেদিকে তাকিয়ে হতভম্ব হলো কিছু সময়ের জন্য। শর্মিলা চৌধুরী ওকে কিছু বলতে দিল না, চাপা স্বরে বলল। এসো আমার সাথে। তুন্নাকে কোনো কথা বলতে না দিয়ে নিয়ে এলো নিজের রুমে। তুন্নার বিস্ময় কাটছে না, ভয় লাগছে সামান্য। এই মানুষটার জন্য তার সুখের সংসার হয়নি। কে জানে, একসাথে থাকতে থাকতে এককালে নিশ্চয়ই প্রেম হয়ে যেত তার আর অধ্যায়ের। উনি বাড়ি থেকে বের করে দিয়েছিল তুন্নাকে। শর্মিলা চৌধুরী তার হাত ছেড়ে দিয়ে এতক্ষণে আলমারির চাবি হাতে আলমারির খুলতে ব্যস্ত হয়েছে। তুন্না স্থবিত হয়ে সেদিকে দেখতে লাগলো। শর্মিলা চৌধুরী একটা মেরুন রঙের শাড়ি বের করে তুন্নার হাতে ধরিয়ে দিয়ে কঠিন মুখে বললেন। শাড়িটা পাল্টে নাও। তুন্না ব্যাপারটা এতক্ষণে বুঝলো। সে কয়েকটা কঠিন কথা শোনাবে এই মহিলাকে। জীবনটা তেজপাতা করে দিল এই মহিলা। এখন আবার শাড়ি দেওয়া হচ্ছে। এই শাড়ি তুন্না পরবে। তিনি এটা কিভাবে ভাবলেন? তাচ্ছিল্য হাসল তুন্না। কিছু বলার জন্য মুখ খোলার পূর্বেই শর্মিলা চৌধুরী আপন মনে বললেন। বিয়ে বাড়িতে সাদা শাড়ি পরে ঘোরার কোনো কুমন্ত্রণা কে দিল তোমার? মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার আছে নিশ্চয়ই। অবশ্য তুমি এসব বুঝবে না। যাই হোক, শাড়ি বদলে নাও। আর হ্যাঁ, মুখটাকে একটু হাসি হাসি রেখো দয়া করে। এটা বিয়ে বাড়ি, কোনো মৃতের বাড়ি নয়। তিনি গটগট করে চলে যাচ্ছিলেন। তুন্না কি করবে বলবে? এই শুনুন, আপনার দেয়া শাড়ি আমি পরবো না। নাকি বিনা বাক্যে পরে নিবে শাড়িটা? ভাবনার মাঝেই ফের শর্মিলা চৌধুরী এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, বলল। এই, তুমি আমার সাথে কথা বলছো না কেন? নাকি বাহিরের লোক, আত্মীয় স্বজনদের কাছে এটা প্রমাণ করতে চাও আমি ভালো না, ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করি না? তুন্না শালীন ভঙ্গিতে মৃদু স্বরে বলল। আমি কোনো কিছুই প্রমাণ করতে চাই না। তাছাড়া বাহিরের তেমন কেউ জানে না আমি আপনার ছেলের বউ। এই জন্য এমন মুখ কালো করে রাখবে? তুন্না ব্যঙ্গের খাত মেশানো একটু পরিহাস ধরনের হাসি হেসে বলে। আমি তো কালোই, নতুন করে কি মুখ কালো করে রাখবো বলুন তো? একদম মুখে মুখে কথা বলবে না। সহবত শিক্ষার অভাব আছে তোমার। ভাগ্যিস অভাব আছে, নয়তো আপনাদের মতো শিক্ষিতরা তো আবার কট্টর বর্ণবাদী, মানুষকে গায়ের রং দিয়ে বিচার করে। তীব্র তিরস্কারপূর্ণ বক্তব্যে শর্মিলা চৌধুরী অপমানে লাল হয়ে উঠলেন। তুন্না দেখলো ওনার রক্তিম মুখখানি, চোখে যেন আগুন জ্বলছে। তিনি আর কোনো কথা বললেন না, বেরিয়ে গেলেন রুম থেকে। তুন্না ভেবে পেল না কি করবে হাতের শাড়িটি। যিনি সম্পর্কে নামমাত্র শাশুড়ি, তার দেওয়া এই শাড়িটি কি পরা উচিত ভাবতে হলো না বেশি। তার পূর্বেই ঘরে প্রবেশ করলো অধ্যায়। এসেই সে গম্ভীর কণ্ঠে শুধালো। মায়ের সাথে তোমার কি হয়েছে? তুন্না নিষ্পলক দৃষ্টিতে তাকালো। মায়ের সাথে তোমার কি হয়েছে? কথায় কি ঔদ্ধত্য, যেন সে বিচারপতি আর তুন্না অপরাধী। তুন্না তো এই প্রশ্নের সোজা জবাব দেবে না। তাছাড়া কেন দেবে?
সম্পর্কের ল্যাটা তো চুকে যাচ্ছে বাপু। এত কাহিনীর কি আছে তবে? তুন্না বাঁকা পথে হাঁটে, নিষ্প্রভ ভঙ্গিতে জবাব দেয়। আমার নামে আপনার মা নালিশ করেছে বুঝি? তা তখন কি হয়েছে সেটাও নিশ্চয় বলেছে। বাজে কথা বলো না তুর্না। অধ্যায়ের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ে। তুন্না ফের মলিনভাবে বিষাদ চিত্তে জবাব দেয়। আমি তো বাজে কথাই বলি, সেই বাজে কথা শোনার জন্যই তো বাড়িতে নিয়ে এসছেন। এখন একটু সহ্য করে নিন, নাকি মায়ের কথা শুনে বউকে শাসন করবেন এখন? নিজের অধপতনে অধ্যায় লজ্জিত হয়। এভাবে প্রশ্নটা করা উচিত হয়নি। নিজের মায়ের স্বভাব সম্পর্কে তো সে অবগত। অধ্যায় লজ্জিত হয়ে বলে, আহ, ভুল বুঝছো কেন? মা নাকি তোমাকে শাড়ি দিয়েছে, তুমি বলেছ পরবে না। কেন পরবো? আমার পরনের শাড়িটিতে কি সমস্যা? তুন্নার হাতের শাড়িটির দিকে একবার তাকালো অধ্যায়, একবার তাকালো পরনের শাড়ির দিকে, এরপর হাতের শাড়িটি বিছানায় রেখে দিয়ে বলল। এসো আমার সাথে। তুন্না প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অধ্যায় অবশ্য জবাব দেয় না, নিজের ঘরে নিয়ে যায় হাত ধরে। লোকটা অধিকার বোধ দেখাচ্ছে। আজকেই একটু পর সে নতুন বউ ঘরে তুলবে। এসব নেকামি তুন্নার সহ্য হয় না। তীব্র জেদ নিয়ে সে বলতে চায় অনেক কটু কথা, কিন্তু বলতে পারে না। তার কষ্ট হয়। এই মানুষটাকে আঘাত দিয়ে কটু কথা বলতে কষ্ট হয়। অধ্যায় ঘরে এসে নিজের আলমারি থেকে একটা ব্যাগ বের করে সেটা তুন্নার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা পড়ো। আর কোনো কথা শুনতে চাই না আমি। আর একটু পরে পার্লার থেকে মেয়েরা আসবে, সেজে গুজে তৈরি হয়ে থাকবে। বাক্যের সমাপ্তি টেনে সে বেরিয়ে যায় সন্তর্পণে। তুন্না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কি বলে গেল লোকটা? কি বলে গেল? তুন্না কেন তৈরি হবে? পার্লারের মেয়েদের সাথে তার কি কাজ? তার সব কেমন উল্টাপাল্টা লাগে। আশ্চর্য সব। বিয়ে করবে অধ্যায়, কোণে কেন তুন্না সাজবে? কোণে তো অন্য কেউ, নাকি এই চরিত্রহীন পুরুষ একসাথে এই বউ রাখার ফন্দি করছে? যা, ইন্নানিল্লা মার্কা চরিত্র, ছি! সে বিড় করে গাইল। স্বামীকে কোণে সাজানো হয়েছে, শুধু তাই নয়, একইভাবে সাজানো হয়েছে তুন্নাকেও। তুন্নার আপত্তি কেউ শোনেনি। সে বুঝতে পারছে না এসব কেন হচ্ছে, কারণটা কি। স্বামীকে জিজ্ঞেস করায় সে ঠোঁট চেপে হেসে জানালো, একা একা বউ সাজতে আমার ভালো লাগছিল না, তাই বুদ্ধি করে তোমাকে বউ সাজালাম। তাছাড়া তোমার বিয়ের সময় তো এভাবে সাজতে পারোনি। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বউ সাজবে। আমার বিয়েতে তোমার স্বপ্ন পূরণ হোক। স্বপ্ন তা থাক বই কি। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বউ সাজবে। লাল বেনারসি অঙ্গে জড়িয়ে সাজবে নববধূ। কোনো এক রাজপুত্র বর এসে তাকে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে। অথচ তুন্নার সেই সৌভাগ্য নেই। সুতরাং ভেতর থেকে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এই কথার প্রেক্ষিতে ঠিক উপযুক্ত জবাব কি হতে পারে সেটাই বুঝতে পারে না। খুব জ্বালা করে চোখে। যদিও কাজল রাঙা চোখ, তবুও মোটা কাজল পরানো হয়েছে। কাঁদলে কাজলের কালিতে সেই জল কালো হয়ে গালে গড়াবে, দেখতে আরো বিশ্রী দেখাবে। আশ্চর্য বিষয়, লাল বেনারসিতে তাকে কুৎসিত লাগছে না, নিজের কাছেই মনে হচ্ছে ও খুব সুন্দরী রমণী। গায়ে স্বর্ণের ভারী গহনা, মাথায় লাল ঘোমটা, হাত ভর্তি চুড়ি, সব মিলিয়ে তাকে দেখাচ্ছে চমৎকার। কেন যেন অধ্যায়কে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছা করছে, নির্বোধ পুরুষ, তুমি এই চমৎকার মেয়েটিকে ভালোবাসতে পারলে না। তোমার উপর করুণা হচ্ছে। তবু সে কাউকে কিছু বলল না। বিয়েবাড়িতে রবীন্দ্রনাথের বধূ কোন আলো লাগলো চোখে। গানটা আবার চালানো হয়েছে। গানটা খুব ভীষণ মন খারাপ করানো। এমন বিষণ্ণ সুর শুনে চোখে জল আসতে চায়, তবু নিজের মন চোখকে বাধা দিতে হয়। তুন্না আর স্বামীকে বসানো হয়েছে স্টেজের মাঝখানে রাখা চেয়ারে। পাশে আরো দুটো চেয়ার আছে। বরের বসার ব্যবস্থা। তুন্নার মনে কুঞ্চিত সন্দেহ দানা বেঁধেছে। এত সব নাটকীয়তার মূলে কি অধ্যায়ের অন্য উদ্দেশ্য আছে? সে সন্দেহজনকভাবে বসে রইল। পরবর্তী ঘটনার কথা চিন্তা করে মন উদ্বেলিত হচ্ছে। কিছুক্ষণ পর বরবেশে আদিলকে এনে বসানো হলো স্বামীর পাশে, এবং তুন্নার পাশে বসে পড়ল এনামুল। অধ্যায়
তার পরনে ঘি রঙের শেরওয়ানিতে কি চমৎকার দেখাচ্ছে যে তাকে। মাথায় বরের মতো টুপি। অধ্যায় বসেই কোনোই দিয়ে একটা গুঁতো মেরে বসলো তুন্নাকে। তুন্না কটমট চোখে চাইল। অধ্যায় কেমন নির্লজ্জের মতো হাসলো তখন। আশ্চর্য, ঝগড়ুটে লোক। তুন্না ব্যাপারটা বুঝে গিয়েছে, তবুও চিন্তা ভাবনা একটা দুশ্চিন্তার শিলা পাথরকে কেন্দ্র করে পাক খাচ্ছে। তার উৎকণ্ঠা কমে গেল কাজী আসার পর। প্রথমে স্বামী আর আদিলের বিয়ে পড়ানো হলো। রহমান চৌধুরী কান্নারত মুখে মেয়েকে তুলে দিলেন অধ্যায়ের হাতে। এরপর অধ্যায় একটা পেপারে সাইন করে সেটা বাড়িয়ে দিল তুন্নার দিকে। কোমল গলায় বলল, সাইন করে দাও শ্যামাঙ্গিনী, তোমাকে লিখে দাও আমার নামে। তুন্না বিস্মিত বিমূর্ত দৃষ্টিতে দেখল পেপারটি। বিয়ের কাবিননামা। এতকাল এই লোকটার মৌখিক স্বীকৃতি দেওয়ায় বধূ ছিল সে। এখন লোকটা তাকে সম্পূর্ণ বেঁধে ফেলার প্রতিক্রিয়া করেছে। তুন্নার চোখে জল এলো, আনন্দের জল, খুশির জল চিকচিক করে উঠল চোখের কোণে। সে কলমখানা নিয়ে কম্পিত হস্তে বিনা বাক্যে সাইন করে দিল। হয়ে গেল মিসেস অধ্যায় চৌধুরী। তার মেহেদি রাঙ্গা হাতখানা এখনো কাঁপছে। চারিদিক থেকে লোকজন তাদের ঘিরে ফটো সেশন শুরু করেছে। তাদের এত তারা, এত উল্লাস ধ্বনি ফিকে হয়ে এলো তুন্নার নিকট। তার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, শোনো পৃথিবী, বেঁচে থাকার মতো দারুণ সুখ আর কোথাও নেই। প্রিয়জনকে পাশে নিয়ে বেঁচে থাকার মতো আনন্দ নেই, কোথাও নেই। এই অতি আনন্দের মাঝে অধ্যায় ওর কানের কাছে ফিসফিস করে বলল, কেমন লাগছে প্রেয়সী? তুন্না জবাব দিল না। তার চোখে জমেছে আনন্দের অশ্রু। স্বামীর বিদায় হয়েছে। কোণে বিদায়ের শোকে কাতর হয়ে পড়ে আছেন শর্মিলা চৌধুরী ও রহমান চৌধুরী। অধ্যায় তুন্নার বাসর সাজানো থেকে সব কাজ করেছে আত্মীয়রা। তুন্নাকে বাসর ঘরে আনা হয়েছে। কয়েকজন মেয়ের রঙ্গ রসিকতা করে তাকে দিয়ে গেছে এই ঘরে। ইস, তুন্না কি বোকা! কাল এই ঘরের প্রতিটি জিনিস স্পর্শ করে কি কষ্টই না পাচ্ছিল অন্য কেউ এসব কিছুর অধিকারের কাছে। অথচ বর ঘর সবই তার। ঘরে এসেই চমকৃত হলো তুন্না। সারা ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানার উপর ফুলের পাপড়ি দিয়ে লেখা হয়েছে, শুভ বিবাহ বার্ষিকী বউ ফুল। তুন্না আরেক দফা অবাক হলো। বিবাহ বার্ষিকী! মনে পড়ে গেল গত বছর এই দিনে অধ্যায় চৌধুরীর বউ হয়েছিল সে। লোকটা বেছে বেছে এই দিনেই আবার তাকে বিয়ে করলো। মাঝখান থেকে কেটে গেল 1 বছর। সে তো ভুলে গিয়েছিল বিবাহ বার্ষিকীর কথা। তুন্নার ফোন বাজছে। রাত অনেক হয়েছে। অধ্যায় ঘরে আসছে না। তুন্না ফোন হাতে নিল। একটা ফোন করবে কি, নাম্বার আছে তার কাছে, কিন্তু না, সে ফোন করলো না। দেখতে পেল তিথির মেসেজ দিয়েছে, লিখেছে, বাসর ঘরে আছো নাকি জান? তুন্না হেসে ফেলল। বিয়েতে তিথি এসেছিল, বেশ রং ঢং করেছে। এই মেয়ে যেদিক দিয়ে হেঁটে যায় ছেলেদের দৃষ্টি আপনা আপনি ওদিকে ঘুরে যায়। আজকেও কোনো দুজন ছেলে নাকি তাকে বিয়ে বাড়িতে প্রপোজ করেছে। তুন্না এসব শুনেছে স্টেজে বসেই। সে লিখল, হুম। তিথি তৎক্ষণাৎ জবাবে লিখে, আহারে, আজকে একটা স্বামী নেই বলে বাসর হয় না আমাদের। মেসেজটা দেখে সুশীলা তরুণী তুন্নার মুখ লাজে আরক্ত হয়। এমন মহা উল্লাসের স্বামী নাই। বাসর ঘরে বসতে পারছি না, এসব কথা কোনো মেয়ে কি করে বলতে পারে সে ভেবে পায় না। লজ্জা বস্তুটা কি তিথির মাঝে একেবারেই নেই? সে লিখে, ঠাট্টা করিস না তো। আমি কোনো ঠাট্টা করছি না, দেখিস স্বামীর আদর পেয়ে আমাদের আবার ভুলে যাস না যেন। আরেক দফা আরক্ত হয় তুন্নার শ্যামাবর্ণ মুখ। সে অনুভব করে অজানা শঙ্কায় তার শরীর কাঁপছে। সারা শরীর জুড়ে অন্য রকম এক অনুভূতি বিরাজ করছে। এই অনুভূতির নাম কি? শরীরের টান নাকি মনের উন্মুক্ত ভাসনা? সে উত্তর করে, তোর যত বাজে কথা, ওই লোকটার সাথে আবার রোম্যান্স। কেন, সমস্যা কোথায়? স্বামীর আদর খাওয়ার আলাদাই আনন্দ জিয়ার। তুন্নার স্মরণে আসে দাদির বলা একটা কথা। মনে পড়তেই হাসি পায়। দাদি বলেছিল, স্বামীর আদর ভাতের মতো লাগে। তুন্না কথা ঘুরাতে লিখে, শোন, গুড নাইট, আমার ঘুম পাচ্ছে। ঘুম না চাই? বলো, তোমার হাফ প্যান্ট ঘরে এসেছে,
ওই হাফ প্যান্ট পরে এখন তুমি রং ঢং করবে, বুঝি না আমি। দোস্ত, কাল কিন্তু বাসার গল্প শুনবো। তুন্না দীর্ঘশ্বাস ফেলে। অধ্যায় ঘরে আসেনি, এটা সে প্রমাণ করতে চায়। বান্ধবী তাকে অযথা সন্দেহ করছে, সুতরাং সে বেশ গম্ভীর স্বরে ভয়েস দেয়। শোন, অধ্যায় ঘরে আসেনি, তুই বাজে বকিস না বিয়াদ্দব। সাথে সাথে ফিরতি উত্তর দেয় তিথি। তাহলে ভিডিও কল দিয়ে দেখি। হতাশ তুন্না ভিডিও কল দেয়। ঠিক এমন সময় ঘরে আসে অধ্যায়। তিথি তা দেখেই হেসে লুটুপুটি খায়। তুন্না রাগে দুঃখে কল কেটে দিয়ে তেড়ে যায় অধ্যায়ের দিকে, কোমরে হাত রেখে বলে, আপনি এখন কেন এলেন? অধ্যায় হতভম্ব হয়। এখন কেন এলো মানেটা কি? তুন্না কি তাকে ঘরের বাইরে রাখার ফন্দি করেছিল? কই, সে ভেবেছিল আজ বাসর রাতে বউয়ের সাথে দুটো মিষ্টি কথা বলবে, বউ লজ্জায় ঘোমটাটা টেনে বসে থাকবে। তা না, বউ শুরুতেই তার সাথে ঝগড়া করছে। সে বিব্রত বোধ করে শুধায়, বারে, তুমি একা একা বাসর করবে নাকি? তুন্নার তেজ কমে না, একই উদ্যমে সে বলে, হ্যাঁ, একা একাই বাসর করব। একা একা বাসর করা যায়? আসবেন তো আসবেন, একটু পরে আসলে কি হতো? তিথির কাছে আমার মাথা কাটা গেল যে। অধ্যায় খুব সিরিয়াস ভঙ্গিতে তুন্নার দু কানে চেপে হাত দিয়ে মাথা এদিকে ওদিকে ঘোরায়। তুন্নার যন্ত্রের মতো তার কার্যে সম্মতি দেয়। অধ্যায় গম্ভীর কণ্ঠে বলে, তোমার মাথা তো ঘাড়ের সাথে জোড়াই আছে, কাটলো কখন? তুন্না এহেন রসিকতায় রাগ করে। লোকটা তাকে বান্ধবীর নিকট অপদস্থ করে এখন আবার নাটক করছে। বাজে লোক। তুন্না তেতে ওঠে, ঝাঁঝালো স্বরে বলে, আপনার তো দুই কান কাটা, চোখও কানা, তাই মানুষের কাটা মাথা আপনার নজরে আসে না। অধ্যায় এবার নিজের কানে হাত রাখে, বিজয়ী ভঙ্গিতে হেসে বলে, আমার কান তো যথাস্থানেই আছে এবং চোখও ঠিক আছে, এবং সেই চোখ দিয়ে আমার সম্মুখে দাঁড়ানো একজন রূপবতী তরুণীকে দেখতে পাচ্ছি। অধ্যায়ের শেষাক্ত বাক্যে ঘোর স্পর্শ হয়। তুন্না তাতে দমে যায় কিছু সময়ের জন্য, পরক্ষণেই তার ভ্রম কাটে। রূপবতী না সাই, এই লোকটাই তাকে কত বাজে কথা বলে অপমান করেছে। এত সহজে এই লোকটাকে সে মেনে নেবে? লোকটাকে নাকানি চুবানি না খাইয়ে রোমাঞ্চে গলে যাবে, ঢলে পড়বে বুকে? এত সহজ? বদ লোকটাকে সে আগে শায়েস্তা করবে। সে কঠিন মুখে বলল, শুনুন, এসব প্রেমের বাক্য আমাকে বলবেন না, আমার শুনতে বিরক্ত লাগে। বলেই সে উঠে বসলো বিছানায়, পা ভাঁজ করে হেলান দিল বালিশে। অধ্যায় চৌধুরী নিজেও বসলো বিছানার এক কোণে, ফুল দিয়ে সাজানো লেখাগুলোর দিকে তাকালো এক পলক, পরম যত্নে স্পর্শ করলো তুন্নার গাল। তুন্না চকিতে চোখ বন্ধ করে নেয়। অধ্যায় এরপর হিসিয়ে বলল, প্রেমের হাটে একটু ভালোবাসা বিক্রয় করবে নাকি মেয়ে? তোমার ভালোবাসার দাম আমি নিজের জীবন দিয়ে পরিশোধ করতে প্রস্তুত। তুন্না চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে জবাবে বলে, আমাকে কি প্রেমের দোকানদার বলে মনে হয়? অধ্যায় দমল না, বরং তুন্নার দিকে আরো একটু এগিয়ে এলো সে। তার চোখের মণি প্রেমের ঐশ্বর্য চকচক করে উঠল। গাঢ় স্বরে বলল, আমার জন্য না হয় প্রেমের দোকানদার হলে? তুন্না মুখ ঘুরিয়ে ভ্রু কুঁচকালো। অধ্যায়ের এই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখে সে প্রায়ই স্তম্ভিত হয়। মাঝে মাঝে একটু একটু রাগ লাগে। সে অভিমানী স্বরে বলে, আপনার সাথে আমার অত গদগদ সম্পর্ক নেই মিস্টার চৌধুরী, অহেতুক মাখামাখির চেষ্টা করবেন না। আহ! অধ্যায় খুব আহত হবার ভান করে। একটা হাত নিজের বুকের বাঁ পাশে রেখে দীর্ঘশ্বাস ফেলে সে বলে, তুমি মিস্টার চৌধুরী না বলে মিস্টার হাজবেন্ড বললেও তো পারো। তুন্না ঝরঝরে গলায় উত্তর দেয়, মিস্টার অসভ্য লোক, আপনাকে মোটেও স্বামী বলে মানি না আমি, একদম না। অধ্যায় মিটিমিটি হাসে, কাছাকাছি এগোয় তুন্নার। বিছানায় বসে থাকা তুন্না পিছিয়ে যায়, দেওয়ালের সাথে লেপ্টে থাকে সে। অধ্যায় ফিসফিস করে শুধালো, রিভেঞ্জ নিচ্ছ? তুন্না অবাক হওয়ার ভান করে, যদিও সে জানে অধ্যায় কোন দিকে ইঙ্গিত করছে। ইঙ্গিত না বোঝার মতো অজ্ঞ সে নয়, তবুও সে চোখ বড় বড় করে বলল, রিভেন্স? কিসের রিভেন্স? আমি তোমাকে বউ হিসেবে মানি না বলেছিলাম, এখন তুমি আমাকে স্বামী হিসেবে মানছো না? হিসাবটা বেশ সলিড, তাই না? অধ্যায়ের গলায় নির্লজ্জ সারল্য স্পষ্ট হয়। কি সরল বক্তব্য!
তুন্না হকচকিয়ে যায়, বিরক্তি নিয়ে বলে, কেন মানবো? আপনার মতো একটা একগুঁয়ে লোককে মেনে নেওয়ার মতো দায় আমার নেই। মানবে না কেন? কি এমন কমতি আছে আমার? অহংকারী অধ্যায় আবার নিজ সত্তায় ফিরে আসে। দম্ভ ভরে প্রশ্নটি ছুড়ে দেয় তুন্নার দিকে। তুন্না সোজা অধ্যায়ের চোখের দিকে তাকে প্রশ্ন করল। আপনি কেন মানতে পারেননি? আমি কি খুব ফেলনা ছিলাম? অধ্যায় কিছুক্ষণ এক দৃষ্টিতে তুন্নার চোখের মনির দিকে তাকিয়ে থাকে, অতঃপর খুব অস্পষ্ট স্বরে বলল, তোমাকে তখন পছন্দ হয়নি তাই? তুন্নার বুকের ভেতরটা একবার মোচড় দিয়ে উঠল। সে অভিমানী গলায় বলল, এখন খুব পছন্দ হয়ে গেল? হুম, ভীষণ। অধ্যায় এই একটা হু যেন হাজারো শব্দের চেয়ে বেশি ভারী ঠেকে তুন্নার কাছে। এই একজন অধ্যায় চৌধুরী হাজার জনের মধ্যে একান্ত আপনজন। এই মানুষটার বিরহে সারা পৃথিবী সবাইকে যে অপ্রয়োজনীয় মনে হয়েছিল তুন্নার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে চাইছে। বহু কষ্টে সে নিজেকে সামলে নিয়ে ঠোঁট উল্টে বলল, কিন্তু এখন আপনাকে আমার পছন্দ হচ্ছে না, একদম রুচি হচ্ছে না। অধ্যায় খিলখিল করে হেসে উঠল। তুন্নার কানে সেই হাসির শব্দটা যেন সঙ্গীতের মতো বাজে। লোকটার হাসির শব্দও চমৎকার। হাসি থামিয়ে সে তুন্নার খুব কাছে ফিসফিস করে বলল, রুচির ট্যাবলেট খাও। এই শুনুন, আপনার সাথে এত বাজে কথা বলার সময় আমার নেই, অসহ্য। তুন্না পাশ কাটিয়ে শুয়ে পড়ল বালিশ টেনে নিয়ে। তার কান দুটো লজ্জায় গরম হয়ে উঠেছে। অধ্যায় নিজেও শুয়ে পড়ল পাশে, অতঃপর তার কানের কাছে মুখ নিয়ে চরম দৃষ্টতাপূর্ণ কিন্তু এক অদ্ভুত মাদকতা ভরা স্বরে বলল, এই শোনো, তোমাকে রুচিবর্ধক ঔষধ এনে দিব, যেটা খেলে রুচি বাড়ার সাথে সাথে বরকে গভীর রজনীতে কাছে পাওয়ার তীব্র বাসনা হবে। খাবে? ইস কি উলঙ্গ বাক্য! তন্নার মনে হলো সে এখনই মাটির সাথে মিশে যাবে। তার সারা শরীর যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল। এই লোকটা সত্যি একটা মস্ত বড় অসভ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অসভ্যটাই তার এখন তুন্নার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি করছে।